So dear student, welcome back to our YouTube channel Physics Study Point online class. তো আজকে আমরা আলোচনা করব তোমাদের ইউনিট 1 এর সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ ক্ষেত্র। এর আগে আমরা প্রথম চ্যাপ্টার অর্থাৎ স্থিরতড়িতের প্রাথমিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেছি। আশা করছি তোমরা সেগুলো সব ফলো করেছো এবং তোমাদের সমস্ত রকম ডাউট ক্লিয়ার হয়েছে, রাইট? মনোবল বেড়েছে। সেকেন্ড যেটা আসি সেটা তড়িৎ ক্ষেত্র, এবং এই তড়িৎ ক্ষেত্রে এর আগে আমরা কুলম্বস ল এবং উপরিপাতের নীতি এইসব নিয়ে আলোচনা করেছি এবং তাতে দুটো ভিডিও আছে। সেই ভিডিও দুটো আশা করছি তোমরা প্রত্যেকে ফলো করেছো, এবং যারা এখনো ফলো করোনি বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তো তাদেরকে বলবো তোমরা অবশ্যই ফিজিক্সে ভালো নম্বর পেতে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে এবং প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখবে, তাহলে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হবে আশা করছি। তো আজকে আমরা আলোচনা করব তড়িৎ ক্ষেত্রের সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও অর্থাৎ থার্ড ক্লাস। তো সেই বিষয়ে আছে কি আধান বন্টন। আমরা প্রত্যেকেই জানি যে আধান কোয়ান্টাম আকারে থাকে, তাই না? কিন্তু যদি একটা নির্দিষ্ট অঞ্চলের মধ্যে যদি অসংখ্য আধান বা অনেক আধানের সমাবেশ থাকে, তাহলে আমরা বলতে পারি সেই আধান নিরবিচ্ছিন্ন অবস্থান বন্টন করছে বা নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছে। এবং সেক্ষেত্রে সেই আধানগুলো কীভাবে বণ্টিত হবে বা তার জন্য কি বল প্রয়োগ, কতটা বল প্রযুক্ত হবে, ঠিক আছে, সেই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। তাহলে নিরবিচ্ছিন্ন আধান বন্টনকে আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি, এক বা তিনভাবে বণ্টিত হতে পারে। সেটা কি কি? এক রৈখিক বন্টন বা একমাত্রিক আধান বন্টন, রৈখিক বন্টন বা একমাত্রিক আধান বন্টন। দু নম্বর লিখতে পারি কি না দ্বিমাত্রিক বা ক্ষেত্র আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন। আর তিন নম্বর আসি ত্রিমাত্রিক বা আয়তন আধান বন্টন, আয়তন আধান বন্টন। ক্লিয়ার? কি বললাম? নিরবিচ্ছিন্ন আধান বন্টন তিন ভাবে বণ্টিত হতে পারে, এক রৈখিক আধান বন্টন বা একমাত্রিক আধান বন্টন, দ্বিমাত্রিক বা ক্ষেত্র আধান বন্টন, আর ত্রিমাত্রিক বা আয়তন আধান বন্টন। ক্লিয়ার? তো ফার্স্ট যেটা আসি সেটা হচ্ছে রৈখিক আধান বন্টন। ধরা যাক যে একটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে একটা সরলরেখা বা বক্ররেখা বরাবর একাধিক আধান অবস্থান করছে। তাহলে একটা বক্ররেখা আঁকলাম, রাইট? তো তার ক্ষেত্রে সেই রৈখিক সরলরেখা বা বক্ররেখা বরাবর একাধিক আধান ধনাত্মক আধান অবস্থান করছে, রাইট? তাহলে সেই আধানের রৈখিক ঘনত্ব কত হবে? আধানের রৈখিক ঘনত্ব আমি এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করলাম। ল্যামডা সমান আমি লিখতে পারি কি আধান বাই দৈর্ঘ্য, আধান বাই দৈর্ঘ্য। এটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব। আধান একক দৈর্ঘ্য যতটা আধান আছে সেটা রৈখিক ঘনত্ব, রাইট? তাহলে ল্যামডা সমান আধান বাই দৈর্ঘ্য। ক্লিয়ার? এখন যদি আমি এর মধ্যে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল ধরে নিই, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, অতি ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল ধরে নিচ্ছি। কত? ডিএল। এল ফর লেন্থ, ডি মানে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য, রাইট? তাহলে তার জন্য আধান কত হবে? এইখানে যদি আমার একটা ডিকিউ আধান থাকে, এই অংশে যদি ডিকিউ আধান থাকে, সেই ডিকিউ সমান আমি কি লিখতে পারি? ল্যামডা ডিএল, হ্যাঁ কি না? তাহলে এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য, ডিএল এর ডিকিউ আধান, খুব ক্ষুদ্র আধান ডিএল ডিকিউর জন্য, তাহলে সেটা কি হবে? কতটা আধান হবে? রৈখিক ঘনত্ব ইনটু দৈর্ঘ্যটা। এই দৈর্ঘ্যের মধ্যে কতটা আধান আছে না আধানের রৈখিক ঘনত্ব বাই ডিএল। ক্লিয়ার? এবার ভাবো যে যদি এখান থেকে আর দূরত্বে একটা আধান Q0 অবস্থান করছে, ক্ষুদ্র আধান Q0 অবস্থান করছে, তাহলে ডিএল অংশের ডিকিউ আধানের জন্য Q0 তে প্রযুক্ত বল কত হবে? তাহলে Q0 ডিকিউ আধানের জন্য, ডিএল অংশের ডিকিউ আধানের জন্য Q0 অংশের প্রযুক্ত বল বা ওর উপর প্রযুক্ত বল কি হবে না আমরা কুলম্বস ল থেকে বলতে পারি ডিএল ক্ষুদ্র বল ডিএফ সমান
1/4 পাই ইপসাইলন 0, আবার বলছি এটা আমরা কুলম্বস লতে আলোচনা করেছি, তাই এই ক্লাস অনুসরণ করার আগে অবশ্যই আমাদের ফার্স্ট ক্লাস দেখতে হবে, রাইট, ইনটু ডিকিউ Q0 বাই R স্কয়ার, তাই না? আর ক্যাপটা কি না, আর অভিমুখে একক ভেক্টর, ইউনিট ভেক্টর, আর অভিমুখে ইউনিট ভেক্টর, ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে কি আমার ডিএল, এই ক্ষুদ্র অংশের জন্য ডিকিউর উপর Q0 এর উপর প্রযুক্ত বল। এবার যদি আমি এই লংটা পুরো রেখার জন্য ধরে, তাহলে ইন্টিগ্রেশন করে দেবো, আমরা সমাকলন করে দেবো, তাহলে সেক্ষেত্রে কি হবে এফ। আচ্ছা, এখানে আরেকটা বলি, এই মানটা আমরা যদি বসিয়ে দিই, ডিকিউর মান কি ল্যামডা ডিএল, তাহলে ল্যামডা ডিএলটা আমরা বসিয়ে দিই, যদি এক্ষেত্রে ল্যামডা ডিএলটা বসিয়ে দিই, তাহলে কি পাবো আমরা 1/4 পাই ইপসাইলন 0 ল্যামডা ডিএল Q0 বাই R স্কয়ার আর ক্যাপ, এস না? এবার আমি এই পুরো বক্ররেখাটার জন্য প্রযুক্ত বল, তাহলে কি হবে F ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি, Q0 4 পাই ইপসাইলন 0 ইন্টিগ্রেশন L ল্যামডা R স্কয়ার আর ক্যাপ ডিএল। এসানো ইপসাইলন 0টা কি বলো তো, মনে আছে তো? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা, ক্লিয়ার? হ্যাঁ কি না? এটা হলো আমার তাহলে রৈখিক বা একমাত্রিক নিরবিচ্ছ আধানের জন্য প্রযুক্ত বল, আধানের উপর প্রযুক্ত বল, ক্লিয়ার? এবার যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দ্বিমাত্রিক বা ক্ষেত্র আধান বন্টন, আগে তার আগে বলো এর ক্ষেত্রে কোনো ডাউট আছে কিনা? আমরা রৈখিক আধানের ঘনত্ব কি করলাম না, ধরে নিলাম যে একটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের একটা সরলরেখা বা বক্ররেখা বরাবর একাধিক আধান অবস্থান করছে এবং সেই তার ক্ষুদ্র দৈর্ঘ্য, সেক্ষেত্রে আমরা আধানের রৈখিক ঘনত্ব বের করলাম ল্যামডা ইকুয়াল টু আধান বাই দৈর্ঘ্য। তাহলে সেই তার একটা ক্ষুদ্র অংশ ডিএল দৈর্ঘ্যের জন্য ডিকিউ আধানের যদি থাকে, এর মধ্যে যদি ডিকিউ আধান থাকে, সেই ডিকিউ আধান সমান কি পাবো, ডিকিউ সমান ল্যামডা ডিএল, মানে ঘনত্ব যে ল্যামডা আর দৈর্ঘ্যটা ডিএল, তাহলে কি হবে, কতটা আধান থাকবে ল্যামডা ডিএল, রাইট? এবার আমি এই ক্ষুদ্রতম দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি আর দূরত্বে Q0 আধান, একটা একক আধান অবস্থান করে Q0, তাহলে তার জন্য প্রযুক্ত বল কুলম্বস ল থেকে আমরা বলতে পারি, বা কুলম্বের সূত্র থেকে আমরা বলতে পারি কি, ডিএফ ইকুয়াল টু 1/4 বাই ইপসাইলন 0 ডিকিউ Q0 বাই আর স্কয়ার আর ক্যাপটা কি না, আর অভিমুখে একক ভেক্টর, ঠিক আছে? তাহলে 1/4 বাই ইপসাইলন 0 ল্যামডা ডিএল Q0 বাই আর স্কয়ার আর ক্যাপ, ডিকিউর মানটা বসিয়ে দিই ডি ল্যামডা ডিএল, রাইট? এবার এর জন্য যদি পুরো সরলরেখাটার জন্য বা পুরো এই রেখাটার রৈখিকটা রেখার জন্য, মানে বক্ররেখার জন্য মোট প্রযুক্ত বল কি হবে না, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ, ইন্টিগ্রেশন করে দিয়েছি, জাস্ট সমাকলন করে দিয়েছি, Q0 বাই 4 বাই ইপসাইলন 0 ইন্টিগ্রেশন এল ল্যামডা আর স্কয়ার আর ক্যাপ ডিএল, রাইট? এটা তো তুমি দেখে বুঝতে পারছো এসআই পদ্ধতি হচ্ছে। এটা যদি সিজিএস আমি আলোচনা করি, তাহলে সিজিএস এর ক্ষেত্রে কি হবে, সিজিএস এর ক্ষেত্রে কি হবে, জাস্ট এটা কি 1 হয়ে যাবে, তাহলে কি এফ ভেক্টর ইকুয়াল টু Q0 ইন্টিগ্রেশন এল ল্যামডা আর স্কয়ার আর ক্যাপ ডিএল, ক্লিয়ার? চলো এবার আমরা আলোচনা করবো কি দ্বিমাত্রিক বা ক্ষেত্র আধান বন্টন। ক্ষেত্র আধান বন্টন বা দ্বিমাত্রিক আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন বা দ্বিমাত্রিক আধান বন্টন, ক্লিয়ার? তাহলে আমি একটা ক্ষেত্র, ধরো বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে একটা ক্ষেত্র
ক্ষেত্রে একাধিক আধান অবস্থান করছে, ধনাত্মক আধান, রাইট। তাহলে এই আধানের তলমাত্রিক ঘনত্ব কত হবে? সরি, আধানের তলমাত্রিক ঘনত্ব ওখানে রৈখিক ঘনত্ব হয়েছিল, কেন? সরল রেখা বরাবর ছিল, এটা তল বরাবর, তাহলে রৈখিক তলমাত্রিক ঘনত্ব এখানে আমরা স্মল সিগমা দ্বারা প্রকাশ করি, সমান আধান বাই ক্ষেত্রফল। ক্লিয়ার? একদম সিম্পল, একদম খোলা মনের ধারণা নাও, ঠিক আছে? চাপ নেবে না, ঠিক আছে? খুব ইজি, যদি ভালোভাবে একদম খোলা মনে বিষয়টা নাও তাহলে দেখবে খুব সহজভাবে লাগবে, সহজ মনে হবে, রাইট? তাহলে কি হলো? আধানের তলমাত্রিক ঘনত্ব স্মল সিগমা আধান বাই ক্ষেত্রফল। ক্লিয়ার? এবার দেখো, আমি যদি এর মধ্যে ক্ষুদ্র ক্ষেত্রফল ডিএস নিয়ে থাকি, ডিএস, ঠিক আছে? তাহলে ডিএস এর জন্য এখানে ডিকিউ আধান, তাহলে ডিকিউ আধান কত হবে? রো ডিএস, একদম সেম, অনুরূপ, রৈখিকের মতো। ক্ষুদ্রের ক্ষেত্রে এবার সারফেস তল, তাই সারফেস ডিএস, ডিএস এর জন্য আধান ডিকিউ সমান স্মল সিগমা ডিএস। ক্লিয়ার? তাহলে এবার এই ডিএস থেকে যদি আর দূরত্বে কিউ জিরো অবস্থান করে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিউ জিরোর উপর প্রেরিত বল কত হবে? কুলম্বস ল অনুযায়ী, সেম কুলম্বস ল অনুযায়ী বলতে হবে ডিএফ ভেক্টর 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ কিউ জিরো বাই আর স্কোয়ার আর ক্যাপ, তাই না? তাহলে এবার আমি এই মানটা, ডিকিউর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো? ডি স্মল সিগমা ডিএস কিউ জিরো বাই, সরি 4 পাইটা 1/4 পাই ইপসাইলন 0 স্মল সিগমা ডিএস কিউ জিরো বাই আর স্কোয়ার আর ক্যাপ, আরটা আর অভিমুখে একক ভেক্টর, মডুলাস করে দিলাম, রাইট? তাহলে যদি আমার এই পুরো সম্পূর্ণ ক্ষেত্রটার জন্য কিউ জিরোর উপর প্রযুক্ত বল কত হবে? তাহলে এর ভেক্টর জাস্ট ইন্টিগ্রেশন করব পূর্বের ন্যায়, তাহলে কিউ জিরো 4 পাই ইপসাইলন 0 এস সিগমা আর স্কয়ার আর ক্যাপ ডিএস। ক্লিয়ার? খুবই সহজ, তাই না বিষয়টা? এবার সেম যদি এটা সিজিএস নিয়ে যাই আমি, তাহলে সিজিএস কি লিখবো? সিজিএস এফ ভেক্টর কিউ জিরো এস সিগমা আর স্কয়ার আর ক্যাপ ডিএস। তাহলে ক্ষেত্র আধান বন্টনের ক্ষেত্রে প্রযুক্ত বলটা এইরূপ হবে, ঠিক আছে? এবার আমরা আলোচনা করব ত্রিমাত্রিক আধান বা আয়তনমাত্রিক আধানের বন্টন, আয়তন আধান বন্টন। ক্লিয়ার? এটা ক্লিয়ার তো? তো তাহলে আমি ত্রিমাত্রিক আধান বন্টন বা আয়তন আধান বন্টন, তাহলে এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে একটা বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমে একটা আয়তনের উপর প্রযুক্ত বল, একটা নির্দিষ্ট আয়তন আছে, তার উপর প্রযুক্ত এই বিভিন্ন আধানগুলো বন্টিত আছে, রাইট? ধনাত্মক আধানগুলো বন্টিত আছে, রাইট? তাহলে আধানের আয়তন মাত্রিক ঘনত্ব বা আয়তন ঘনত্ব, আধানের আয়তন ঘনত্ব
ঘনত্ব রো সমান আধান বাই আয়তন। একদম সিম্পল, খুব সিম্পল। আবার বলছি, হ্যাঁ, যারা আগে দুটো ভিডিও দেখোনি বা এখনো পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়নি আগে দুটো ভিডিও, তাদের কাছে এটা কঠিন মনে হবে, কিন্তু আগে যদি যাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে বা যারা ডাউট আমার থেকে ক্লিয়ার করেছো তাদের কাছে এটা খুবই সহজ লাগবে, রাইট? তো অবশ্যই তোমরা আগের ভিডিও দুটো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে, রাইট? তো এবার তাহলে এক্ষেত্রে আধানের তলমাত্রিক ঘনত্ব কি পেলাম? আয়তমাত্রিক ঘনত্ব, আয়তন ঘনত্ব কত পেলাম? রো সমান আধান বাই আয়তন। ক্লিয়ার? এবার এর ক্ষেত্রে আমি একটা ক্ষুদ্র আয়তন ডিভি ধরে নিলাম। কি ধরলাম? ডিভি। তাহলে ডিভির জন্য আধান ডিকিউ সমান কি হবে? রো ডিভি। ক্লিয়ার? তাই এখান থেকে আর দূরত্বে, মানে ডিভি থেকে আর দূরত্বে অবস্থিত আধান কিউ জিরোর জন্য প্রযুক্ত বল কত হবে? তাহলে ডিএফ ওই কুলম্বস ল থেকে পাচ্ছি 1/4 পাই এপসাইলন 0 ডিকিউ কিউ জিরো বাই আর স্কয়ার আর ক্যাপ। আরটা হচ্ছে আর অভিমুখে একক ভেক্টর, রাইট? তাহলে এখান থেকে আমি যদি ডিকিউর মান বসাই তাহলে কি পাবো? তাহলে 4 পাই এপসাইলন 0 রো ডিভি কিউ জিরো বাই আর স্কয়ার আর ক্যাপ। ক্লিয়ার? আর ক্যাপটা কি? আর অভিমুখে একক ভেক্টর। একক ভেক্টর পাই কিভাবে? কোন ভেক্টরকে তার মডুলাস দিয়ে ভাগ করে আমরা একক ভেক্টরটা পাই। ক্লিয়ার? তো এবার যদি আমি এই পুরো আয়তনটার জন্য আমরা যদি প্রযুক্ত বলটা কি হবে, তাহলে জাস্ট সেই সমাকলন বিদ্যা করে দেবো, মানে সমাকলন করে দেবো, ইন্টিগ্রেশন করে দেবো। তাহলে এফ ভেক্টর সমান কিউ জিরো 4 পাই এপসাইলন 0 ইন্টিগ্রেশন অফ ভি রো আর স্কয়ার আর ক্যাপ ডিভি। ক্লিয়ার? তাহলে এটা হলো আধানের আয়তন ঘনত্ব। তাহলে আমরা নিরবিচ্ছিন্ন আদান বন্টনের জন্য বল, তিনটে ভাবে দেখলাম, যেটি আদান বন্টনটা তিন ভাবে হতে পারে: রৈখিক বা একমাত্রিক, দ্বিমাত্রিক বা ক্ষেত্র আদান বন্টন, আর ত্রিমাত্রিক বা আদান বন্টন। সেক্ষেত্রে আমরা তিনটে রাশিমালাও পেলাম। ক্লিয়ার? এগুলো তোমাদের গাণিতিক প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবার আমরা আলোচনা করব কি? তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড করছি। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, এটা আলোচনা করার আগে একটা মজার গল্প বলি। দেখবে প্রত্যেক এলাকায় একটা করে ডন থাকে, মানে মাস্তান। তো তার একটা এলাকা থাকে, সেই এলাকায় যদি বহিরাগত কেউ প্রবেশ করে তার উপর একটা ফোর্স কাজ করে, তাই না? যে বল কাজ করে, যে চাপ, যে বাবা ডনের এলাকায় প্রবেশ করে কি না কি হয়ে যায়, রাইট? সো সেম এই তড়িৎ ক্ষেত্র হচ্ছে ভাই লোক এলাকা বা মাস্তানের এলাকা। ঠিক আছে? যেমন তোমাদের দেখবে যারা 11-এ, মানে মাধ্যমিক একটা স্কুলে দিয়ে অন্য স্কুলে ভর্তি হয়েছে, 11-এ অন্য স্কুলে এসছো, তার মধ্যে একটা ভয় কাজ করে, ও বাবা এখানকার ছেলেমেয়েরা কেমন হবে। আর তারা তো মানে বিশেষ করে লাস্ট বেঞ্চারটা যারা, তারা তো এলাকার ডন, ওই ওই কোথা থেকে এসছিস, কি নাম তোর, হ্যাঁ, এরকম একটা বল কাজ করে, জানে মাস্তান, রাইট? তো সেম তড়িৎ ক্ষেত্র হচ্ছে সেই রকম মাস্তানের এলাকা। মানে কোনো একটা আধান এখানে রাখা আছে, তাহলে সে তার চারপাশে যতটা অবধি তার প্রভাব বিস্তার করতে পারে সেই অঞ্চলটাকে বলবো তড়িৎ ক্ষেত্র। কি বলবো? তড়িৎ ক্ষেত্র। ঠিক আছে? তাহলে কোনো একটি আধানের চারপাশে যতটা পর্যন্ত তার প্রভাব বা বল কাজ করে তাকে বলবো তড়িৎ ক্ষেত্র। এখন এখানে বলা হয়েছে যে আধানটা এখানে রাখছি সেই চার্জটাকে বলা হয় সোর্স চার্জ। কি? সোর্স চার্জ বা উৎস চার্জ, মানে আধান, উৎস আধান, সোর্স চার্জ। আর যেটা বহিরাগত প্রবেশ করছে, মানে যে আধানটা, একটা ধরো একক ধনাত্মক আধান প্রবেশ করালাম, এটাকে বলা হয় টেস্ট চার্জ, পরীক্ষক চার্জ, টেস্ট চার্জ। ক্লিয়ার? তাহলে তড়িৎ ক্ষেত্রটা কি বললাম? মাস্তানের এলাকা, তাই না? ডন।
তাহলে কি কোনো একটি আধানের চারপাশে যতটা অঞ্চলের মধ্যে তার প্রভাব বা বল কাজ করে তাকে বলো তড়িৎ ক্ষেত্র। বা বলতে পারি একটি আধানের চারপাশে কোনো একটি একক ধনাত্মক আধানকে নিয়ে গেলে তার উপর যে বল কাজ করে, মানে যতটা অঞ্চল অবধি তার সেই বল কাজ করে তাকে বলো কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এখন এই তড়িৎ ক্ষেত্রে যদি এই টেস্ট চার্জকে নিয়ে যাওয়া হয়, মানে ধনাত্মক আধান একক ধনাত্মক আধানকে নিয়ে যাওয়া হয়, তার উপর যে বলটা কাজ করে তাকে বলো তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ তীব্রতা। ক্লিয়ার? তাহলে কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধান নিয়ে গেলে, কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে একক ধনাত্মক আধানকে নিয়ে গেলে তার উপর যে বল প্রযুক্ত হয় তাকে বলো কি ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য। ক্লিয়ার? এখন এই সোর্স চার্জ আর টেস্ট চার্জ, এখন এই সোর্স চার্জটার জন্য তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে। এখন প্রত্যেক দল দেখবে ভাবে তার নাম মনে হয় পুরো বিশ্ব পরিচিত এবং তার প্রভাব সারা বিশ্বে, প্রত্যেকে যেমন যেমন ভাবে আর কি। সেম তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে আমরা মানে তথ্যগতভাবে আমরা বলতে পারি তড়িৎ ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে একটা নির্দিষ্ট অঞ্চল পর তার প্রভাবটা অতি নগণ্য হয়ে যায়, মানে থাকে না, প্রায় প্রভাবটা থাকে না। সেম একটা ডনের এলাকা ছাড়া কি যাও দেখবে সেই তার এলাকাটা মানে তার নামটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো সেক্ষেত্রে এবার আছে এই যে তড়িৎ প্রাবল্য কি বলছি না, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে একক ধনাত্মক আধান নিয়ে গেলে তার উপর যে বল কাজ করে তাকে বলবো ক্ষেত্র প্রাবল্য। এই ক্ষেত্র প্রাবল্যকে আমরা প্রকাশ করি, আচ্ছা বলে রাখি ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর রাশি, নট এ স্কেলার রাশি, ভেক্টর রাশি, তাহলে ভেক্টর কোয়ান্টিটি। তো সেই ভেক্টর রাশিটা কিভাবে বলটা কাজ করে না, যেদিকে তড়িৎ ক্ষেত্রের বল ক্রিয়াশীল সেই অভিমুখে কাজ করে। তড়িৎ বলটা যেদিকে ক্রিয়াশীল সেই অভিমুখে ক্রিয়াশীল, রাইট? মানে উৎস আধান টেস্ট চার্জের উপর যে অভিমুখে বল প্রয়োগ করে সেই অভিমুখটা ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ নির্দেশ করছে। ক্লিয়ার? এই ক্ষেত্র প্রাবল্যকে আমরা প্রকাশ করি ই ভেক্টর দ্বারা। ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্য ই একে আমরা বলি বল মানে এফ ভেক্টর বাই আধান, মানে একক আধানের উপর যতটা বল প্রযুক্ত হচ্ছে কিউ, রাইট? তাহলে এই কিউটা মানে আধানটা অতি ক্ষুদ্র বলে একে আমরা আবার এভাবেও প্রকাশ করতে পারি কি লিমিট কিউ টেন্ডস টু 0 এফ ভেক্টর বাই কিউ 0, মানে আমাদের এই আধানটা লিমিটের মানে এর লিমিটের কত খুব জিরোর কাছাকাছি। তোমরা এই লিমিট পড়েছো সীমা তোমাদের ক্লাস 12 ম্যাথের চ্যাপ্টার। তো কিউ 0টা জিরোর খুব কাছাকাছি বাট নট 0, রাইট? তাহলে এফ বাই কিউ 0। ক্লিয়ার? তাহলে আমি আগেই বলেছি এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। ক্ষেত্র প্রাবল্য একটা ভেক্টর কোয়ান্টিটি, তার অভিমুখটা কোন দিকে ক্রিয়াশীল না সোর্স চার্জ টেস্ট চার্জের উপর যে অভিমুখে বল প্রয়োগ করে সেই বলের অভিমুখে ক্ষেত্র প্রাবল্য ক্রিয়াশীল, রাইট? এবার তাহলে এর ইউনিট নিয়ে একটু আলোচনা করি। ইউনিট এককটা কি হবে? ন্যাচারালি তুমি সাব এটা থেকে বলতে পারছো যে ই সমান আমি কি পেলাম না ই সমান পেলাম এফ বাই কিউ। এফ তাহলে সিজিএস এ কি হবে? এফ এর সিজিএস একক কি, বলের একক কি ডাইন, আর আধানের একক কি ইএসইউ, তাহলে ডাইন পার ইএসইউ। আচ্ছা আর একটা ইউনিট আছে সিজিএস এর ক্ষেত্রে কি ডাইন আর কিউ মানে আধানের একটা কি স্ট্যাট কুলম, তাহলে ডাইন পার স্ট্যাট কুলম বলতে পারি, স্ট্যাট সি। ক্লিয়ার? এবার আমি যদি এসআই আসি তাহলে এসআই ইউনিট কি হবে বলো? এসআই ইউনিট কি হবে? বলের এসআই ইউনিট কি নিউটন, আর আধানের এসআই একক কি কুলম, তাহলে নিউটন পার কুলম। এর ক্ষেত্রে আরেকটা আমরা লিখতে পারি ভোল্ট পার মিটার। ভোল্ট পার মিটার, তোমার মনে হতে পারে স্যার ভোল্ট পার মিটারটা কিভাবে এলো? এটা তড়িৎচুম্বকীয় এর ক্ষেত্রে একক, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে আসে একটু বলে দিই। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি দেখো 1 নিউটন পার কুলমটাকে আমি এইভাবে লিখতে পারি 1 নিউটন ইন্টু মিটার বাই কুলম ইন্টু মিটার। ক্লিয়ার? তাহলে নিউটন মিটারটাকে আমরা কি বলি? নিউটন মিটারটাকে কি বলি? জুল বলি, জুল পার কুলম মিটার, এই কুলম মিটার। তাহলে কি জুল পার কুলমটাকে আবার কি বলি? ভোল্ট।
পার, তাহলে কি হয়ে গেল ভোল্ট এম মানে কি 1 VA ভোল্ট মিটার। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রাবল্যের ইউনিট বা একক। এবার আমি আসছি যেটা যে ডাইমেনশন কি হবে, মাত্রা। মাত্রাটা কি হবে? ন্যাচারালি এর মাত্রা কি আসবে তুমি নিজেই ভাবো না। এর মাত্রা মানে এর মাত্রা সমান কি হবে, এফ এর মাত্রা বাই কিউর মাত্রা মানে আধানের মাত্রা, বলের মাত্রা বাই আধানের মাত্রা। বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2 আর এর মাত্রা কি আই টি। ক্লিয়ার? তাহলে এম এল টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1 এটাই হচ্ছে তার মাত্রা, ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। ক্লিয়ার? ক্ষেত্র প্রাবল্যের মাত্রা। কোন ডাউট? তো আবার বলছি কনসেপ্টগুলো ক্লিয়ার করো, মাত্রাটা কিভাবে এলো, ইউনিটটা কিভাবে এলো, মানে মুখস্থর কোনো গল্প নেই, আগে কনসেপ্ট ক্লিয়ার করো। ক্লিয়ার? তাহলে তুমি যাবতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে। আর অবশ্যই কনসেপ্ট ক্লিয়ারের জন্য ফিজিক্স স্টাডি পয়েন্ট তোমার পাশে সবসময় আছে, তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন ক্লিক করবে, মাস্ট। ওকে, এবার আমরা আলোচনা করবো কি বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। 4 নম্বর পয়েন্ট, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। এখানে বলি আরেকটা জিনিস বলে যাই যে এই ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে আমরা যদি একটা ধনাত্মক চার্জ থাকে, এখানে সোর্স চার্জটা একটা ধনাত্মক চার্জ হয়, তাহলে টেস্ট চার্জ যারা এর চারপাশে আসবে তাদেরকে এটা বাইরের দিকে ফোর্স ক্রিয়েট করবে, বাইরের দিকে। ঠিক আছে? তাহলে যদি ধনাত্মক আধান হয় মানে উৎস আধানটা যদি ধনাত্মক হয়, তাহলে সে বহিরাগত কোনো চার্জ বা বহিরাগত আধান মানে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান ও চারপাশে গেলে বাইরের দিকে বল অনুভব করে, বাইরের দিকে ফোর্স অনুভব করে, বল অনুভব করবে। ক্লিয়ার? মানে তাকে বাইরের দিকে ঠেলে দেবে, রাইট? আর যদি এটা নেগেটিভ চার্জ হয় তাহলে বহিরাগত আধানকে সে ভিতরের দিকে ইনওয়ার্ড, এটা আউটওয়ার্ড আর এটা ইনওয়ার্ড, ভিতরে বাইরের দিকে বা আউটওয়ার্ড আর এটা ইনওয়ার্ড, ভিতরের দিকে বল অনুভব করবে তারা। ঠিক আছে? ইনওয়ার্ড আর আউটওয়ার্ড, ভিতরের দিকে বল অনুভব করবে আর এটা বাইরের দিকে বল অনুভব করবে। ক্লিয়ার? তো এবার আমরা আসছি বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান কি বললাম? বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান নিয়ে আমরা আলোচনা করব। বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মানটা বের করতে গেলে আমরা কি করলাম, আমরা একটা নির্দেশতন্ত্র xy কল্পনা করলাম এবং তার অরিজিনে একটা আধান মানে সোর্স চার্জ কিউ অবস্থান করছে, উৎস আধান সোর্স চার্জ অবস্থান করছে এবং তার থেকে আর দূরত্বে একটা টেস্ট চার্জ কিউ অবস্থান করছে, মানে একক আধান অবস্থান করছে, রাইট? তাহলে কিউ এবং কিউ আধানের জন্য ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে? তাহলে আমরা কুলম্বস ল থেকে বলতে পারি কিউ এবং কিউ আধানের উপর ক্রিয়াশীল তড়িৎ বলটা কত হবে? F = KQ r², তাই না? এটা হচ্ছে কি কুলম্বস ল থেকে হচ্ছে, কেটা হচ্ছে কি কুলম্বস ধ্রুবক, কে কুলম্বস কনস্ট্যান্ট, কুলম্বস কনস্ট্যান্ট, রাইট? কুলম্বস ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো আমি এদের মধ্যে ক্রিয়াশীল বলটা কি পেলাম, আবার বলি প্রথম থেকে আমরা আলোচনা করছি কি বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে এক্স ওয়াই দ্বিমাত্রিক একটা অক্ষর নিলাম এবং তার অরিজিনে ধরে নিচ্ছে, তার অরিজিনে একটা উৎস আধান কিউ অবস্থান করছে, ক্যাপিটাল কিউ, এবং তার থেকে আর দূরত্বে টেস্ট চার্জ বা পরীক্ষক আধান কিউ অবস্থান করছে। তাহলে তাদের এই স্মল কিউ কিউ কিউর মধ্যে ক্যাপিটাল কিউর মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বলটা কত হবে? কুলম্বস সূত্র থেকে আমরা পাচ্ছি কি F = K ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই r²। কেটা কি কুলম্বস কনস্ট্যান্ট বা কুলম্ব ধ্রুবক, রাইট? আবার আমরা তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা থেকে কি পাচ্ছি বা ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা থেকে কি পাচ্ছি? ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা থেকে পাচ্ছি না কিউ আধানের উপর প্রযুক্ত ক্ষেত্র প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্য বল, ক্ষেত্র প্রাবল্যের মান E = F/Q। এটা তো আমরা একটু আগেই পড়েছি, ক্ষেত্র তড়িৎ প্রাবল্য বা ক্ষেত্র প্রাবল্যের মান না। তাহলে আমরা বলতে পারি কিউ বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের সংজ্ঞা অনুযায়ী পাচ্ছি ক্ষেত্র প্রাবল্য E = F/Q। তাহলে F এর মান আমরা জানি কি KQ/r² Q।
এখানে আমি যদি ক্যালকুলেট করি কিউ বাই আর স্কোয়ার ইন্টু কিউ কিউ আউট হয়ে যাচ্ছে, তাহলে পেলাম কি ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। তাহলে বিন্দু আধানের জন্য আমরা ক্ষেত্রফলের মান পেলাম ই ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে সোর্স চার্জ বাই ওদের মধ্যে দূরত্বের স্কোয়ার। ক্লিয়ার? এটা হলো কি বিন্দু আধানের জন্য ক্রিয়াশীল ক্ষেত্রফলের মান। ঠিক আছে, এবার এটা যদি আমি এসআই নিয়ে যাই, এসআই ইউনিট কি হয়ে যাবে 1/4 পাই ইপসাইলন কিউ বাই আর স্কোয়ার হলো। তাহলে এটা যদি 1/4 পাই, ইটা কি ইপসাইলনটা কি না যে মাধ্যমে আধানটা আছে তার তড়িৎ প্রাবল্য, তড়িৎ ভেদ্যতা। এবার আমি এখান থেকে লিখতে পারি কে ইপসাইলন জিরো, এই কেটা কি না পরাবৈদ্যুতিক ধ্রুবক, মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবার যদি এটাকে ভেক্টর রূপ দিই, তাহলে ভেক্টরের ক্ষেত্রে কি হয়ে যাবে? ভেক্টর রূপ দিলে কি এমন হবে না এফ ভেক্টর ই ভেক্টর ইকুয়াল টু 1/4 পাই কে ইপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার আর ক্যাপ। তাহলে আমরা ক্ষেত্র প্রাবল্যের মান পেলাম, বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান পেলাম কে কিউ বাই আর স্কোয়ার। ক্লিয়ার? হ্যাঁ কি না? আচ্ছা, যদি বলো তো এখানে যদি এটা এয়ারে থাকতো, এটা যদি আমরা এয়ার বা শূন্য মাধ্যমে আধানটা অবস্থান করতো, তাহলে কি হতো? এখানে আমরা কি পেতাম 1/4 পাই ইপসাইলন জিরো কিউ বাই আর স্কোয়ার। ক্ষেত্রফলের মানটা তখন এটা হতো। কেন? বায়ু মাধ্যমে এটা 1 এসে যাচ্ছে, বা বায়ু মাধ্যমে তড়িৎ ভেদ্যতা কি ইপসাইলন জিরো হতো। রাইট? ক্লিয়ার? তাহলে আমাদের এখন পর্যন্ত বিষয় আলোচনা বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্যের মান। তাহলে সেটা ক্লিয়ার হলো, কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আসি সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র কাকে বলবো আমরা? সুষম তড়িৎ ক্ষেত্র ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কি? আর যে তড়িৎ ক্ষেত্রে প্রতিটা বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান সমান এবং অভিমুখ একই, তাহলে যে তড়িৎ ক্ষেত্রের প্রতিটি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের মান একই, মানে সমান এবং অভিমুখ একই, তাই কি বলবো? সুষম তড়িৎ ক্ষেত্র। এটা পরীক্ষা আসে, তোমাদের বোর্ড এক্সামে আসে। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি বোঝো? ক্লিয়ার? আলোচনা করবো এবার আমাদের লাস্ট পার্ট, আজকে ভিডিও লাস্ট পার্ট, দা আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য এবং তা থেকে কুলম্বের উপপাদ্য আলোচনা করবো। কুলম্বের উপপাদ্য, তাহলে আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যর মান নির্ণয় করবো এবং তা থেকে আমরা কুলম্বের উপপাদ্য আলোচনা করবো। রাইট? তাহলে আমরা ধরি আর ব্যাসার্ধের একটা গোলীয় পরিবাহী নিলাম, এটা আর, এটাও আর, ঠিক আছে, এবং তাতে কিউ পরিমাণ আধান নিলাম, ক্যাপিটাল কিউ আধান নিলাম, ধনাত্মক আধান নিলাম। রাইট? তাহলে এবং তার এই পরিবাহীর খুব কাছাকাছি একটা বিন্দু, পরিবাহীর খুব কাছে, ব্যাসার্ধের খুব কাছে একটা বিন্দু পি তে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। তাহলে আমরা কি বললাম? আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে আমরা ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করছি। তাহলে ধরে নিচ্ছি আর ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহীর ইপসাইলন তড়িৎ ভেদ্যতা যুক্ত মাধ্যমে রাখা আছে। কি বললাম? আর ব্যাসার্ধের একটি গোলীয় পরিবাহী কিউ আধানে আহিত এবং যে মাধ্যমে রাখা আছে তার তড়িৎ ভেদ্যতা ইপসাইলন। রাইট? এখন আমাকে ওই পরিবাহীর খুব কাছে পি বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করবো মানে কি? পি বিন্দুতে যদি একক ধনাত্মক আধান রাখি, তার উপর যে বল ক্রিয়া করবে সেটাই হচ্ছে ওই বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য। ক্লিয়ার? তাহলে আমাকে এখন আমরা দেখেছি যে বহিস্থ কোনো বিন্দু থেকে, এটা পরীক্ষা দ্বারা পরীক্ষিত, যে বহিস্থ কোনো বিন্দুর উপর ক্ষেত্র প্রাবল্য যখন নির্ণয় করা হয় তখন এই গোলীয় পরিবাহীর
সমস্ত আধান তার কেন্দ্রে জমা আছে বলে ধরা যেতে পারে। যখন বহিস্থ কোনো বিন্দুর ক্ষেত্রফল নির্ণয় করব তখন সে কোনো গোলীয় দর্পণে সমস্ত আধান তার কেন্দ্রে আছে বলে আমরা ধরে নিতে পারি। আচ্ছা, এই কিউ আধানের মানটা কত হবে? আমরা আধানের মান সমান কি জানি? এটা যেহেতু গোলীয় ক্ষেত্র, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? সিগমা ইন্টু ক্ষেত্রফল। তাহলে দেখো আধানের তলমাত্রিক ঘনত্ব মানে সিগমা, আর ক্ষেত্রফল এটা গোলীয় পরিবাহী, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। 4πr², আরটা ব্যাসার্ধ। তাহলে আমি কিউ সমান কি পেয়ে গেলাম? 4πr² সিগমা, রাইট? এখন পি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে তার উপর প্রযুক্ত বল কি হবে, মানে ক্ষেত্রফল হলো কি হবে? ই ইকুয়াল টু কি? কিউ বাই 1/4π এপসাইলন কিউ বাই আর স্কয়ার। ক্লিয়ার? কিউ বাই আর স্কয়ার। আবার বলছি, তাহলে পি বিন্দুতে একক ধনাত্মক আধান রাখলে তার উপর ক্ষেত্রফল হলো আমরা কি জানি? 1/4π ইপসাইলনটা কি? আবার বলছি, যে মাধ্যমে আধানটাকে রাখা হয়েছে বা পরিবাহীটাকে রাখা হয়েছে তার তড়িৎ ভেদ্যতা, কিউ বাই আর স্কয়ার। এখন কিউর মানটা আমাদের জানা কি? 4πr² সিগমা বাই 4π এপসাইলন আর স্কয়ার। তাহলে দেখো এখান থেকে পাচ্ছি বা ই ইকুয়াল টু আউট। তাহলে কি? সিগমা বাই এপসাইলন। এই এপসাইলনটা আমরা কি লিখতে পারি? সিগমা বাই কে এপসাইলন 0, হ্যাঁ কিনা? আবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি 1/k এপসাইলন 0 ইন্টু সিগমা। আর এটাই হচ্ছে কি আমার কুলম্বের উপপাদ্য। মানে কুলম্বের উপপাদ্য কি বলছে না, কোনো আহিত পরিবাহীর নিকটবর্তী কোনো বিন্দুতে ক্ষেত্রফলের মান, ই ইকুয়াল টু 1/k এপসাইলন 0 ইন্টু ওই পরিবাহীর খুব নিকটবর্তী বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব। দেখো খুব ইজি ভাবে বলতে পারো, একদম তুমি ন্যাচারালি দেখো কি যাচ্ছে। ইপসাইলন কে ইপসাইলন 0টা কি? শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। তাহলে কি? ইকুয়াল টু 1/k ইপসাইলন 0 ইন্টু সিগমা। তাহলে আমরা বলতে পারি কি না, কোন আহিত পরিবাহীর কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্য ই ইকুয়াল টু 1/k ইপসাইলন 0 ইন্টু ওই পরিবাহীর নিকটতম বিন্দুতে আধানের তলমাত্রিক ঘনত্ব বা সিগমা। আর ইহাই কুলম্বের উপপাদ্য। তাহলে কুলম্বের উপপাদ্য বিবৃত করতে পারবে, ঠিক আছে? আবার এখানে একটা জিনিস তোমাদের জানার জন্য বলে রাখি। দেখো এটা আমরা একটা গোলীয় পরিবাহীর ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে গিয়েছিলাম, কিন্তু দেখো তো এখানে কোথাও যেটা মানটা পেলাম, এই যে মানটা পেলাম এটা হচ্ছে ক্ষেত্রফলের কোন বিন্দু আহিত পরিবাহীর ক্ষেত্রে ক্ষেত্রফলের মান, তার কোথাও আর এর উল্লেখ আছে? নেই। তাহলে এটা যে কোনো পরিবাহী, গোলীয় হোক বা যে কোনো ধরনের পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য। ক্লিয়ার? তো আমাদের এমনি আলোচ্য বিষয় ছিল, তো আমরা এখানে কিছু রিমাইন্ড করে নিই একটু টুকরো কথা হিসাবে। যেমন আমরা কি পেলাম, যেটা হচ্ছে বল সমান ক্ষেত্রফল ইন্টু তড়িৎ আধান। বলটা সমান কি পেলাম? তাহলে আমরা এটা আগে করি। বল সমান কি পেলাম? এগুলো তোমাদের গাণিতিক প্রশ্নের জন্য একেবারে। বল সমান কি পেলাম? ক্ষেত্র প্রাবল্য ইন্টু তড়িৎ আধান। 2 নম্বর কি পেলাম না, আধান ধনাত্মক হলে ক্ষেত্র প্রাবল্যের অভিমুখ বাইরের দিকে হবে।
রাইট। আধান ধনাত্মক হলে ক্ষেত্রফলের অভিমুখ বাইরের দিকে হবে, মানে ফোর্সটা বাইরের দিকে কাজ করবে। আর আধান ঋণাত্মক হলে ইনওয়ার্ড হবে, ভিতরের দিকে হবে। ক্লিয়ার? ভিতরের দিকে হবে। আর কি পেলাম না, ক্ষেত্রফলের মান, আমাদের ক্ষেত্রফলের মান কি পেলাম না, কোনো বিন্দুতে ক্ষেত্রফলের মান উৎস আধানের উপর নির্ভর করে, উৎস আধানের উপর নির্ভর করে। কিন্তু উৎস আধান বা সোর্স আধানের উপর নির্ভর করে, কিন্তু চার্জ আধান মানে টেস্ট চার্জ বা পরীক্ষক আধানের উপর নির্ভরশীল নয়। আর আধানের ভরের উপরেও তো নির্ভরশীল নয়, আধানের ভরের উপর নির্ভরশীল নয়। তো আশা করছি তোমাদের সমস্ত কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। তাও যদি কোনো ডাউট থাকে, অবশ্যই ভিডিওটা দেখার পর যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করো বা জানিও, সেগুলো ক্লিয়ার করব। বা তোমরা ডিরেক্ট ইউটিউব চ্যানেলেই কমেন্ট করতে পারো। এবং ফিজিক্সের একটা ভালো স্টেজ বা প্ল্যাটফর্ম পেতে গেলে, ভালো একটা নাম্বার পেতে গেলে আমাদের ফিজিক্স স্টাডি পয়েন্টে অনলাইন ক্লাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকতে হবে। ফলে তোমার সমস্ত কনসেপ্ট এবং নিউমেরিক্যাল বা গাণিতিক প্রশ্নগুলো সহজ উত্তর কৌশল পেয়ে যাবে, এবং সহজ কিছু টিপসও পেতে থাকবে। এবং পরীক্ষার সময়ও কিছু, যেটা বলছিলাম, কনসেপ্ট ক্লিয়ার হওয়ার পর নাম্বারের দিকে আমাদের এগোতে হবে, সেই নাম্বার পাওয়ার কিছু শর্টকাট প্রসেস ও দেওয়া হবে এমসিকিউ সলিউশনের জন্য, রাইট। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করবে। থ্যাংক ইউ।